আপনি কি বছরে 15 কোটি টাকা বেতনের চাকরি করতে চান? তাহলে এই চাকরিতে আপনাকে 15 কোটি টাকা বেতন প্রদান করা হবে। নিজের ইচ্ছামতো মনোরম, নিরিবিলি এবং স্বপ্নময় পরিবেশে টাইম পাস, ঘুম, মাছ শিকার ও পছন্দ মতো রান্না করে খেতে পারবেন। আর আপনার ডিউটি হচ্ছে শুধুমাত্র খেয়াল রাখা যে ওই লাইট হাউসের বাতিটা ঠিকঠাক মতো জ্বলছে কিনা, ব্যাস এতটুকুই। যদি কখনো বাতিটা বন্ধ হয়ে যায় আবার চালু করে দেবেন। বাকি সময় আপনার সম্পূর্ণ নিজের। আপনার যা যা করতে ভালো লাগে তা তা করতে পারবেন। তবে এত কিছু সুযোগ সুবিধা থাকার পরও এটা এই পৃথিবীতে সবচেয়ে দুর্ধর্ষ বিপজ্জনক একটি চাকরি। কারণ এই লাইট হাউস একদম ঠিক সমুদ্রের মাঝখান বরাবর স্থাপন করা আছে। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন না। এছাড়াও খুবই ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে প্রায়ই অনেক বড় বড় অকল্পনীয় ঝড় হয়। সেই ঝড়ের তাণ্ডব এবং প্রবণতা এতটাই যে মাঝে মাঝে সমুদ্রের পানি ঝড়ের প্রভাবে টাওয়ারের উপর উঠে এসে টাওয়ারকে ডুবিয়ে দেয়, যার ফলে হঠাৎ যে কোনো প্রকার বড় বিপদের সম্মুখীন হতে হয়। আর কি মহাবিপদ এখানে হয়ে থাকে সেগুলো একটু পরেই অবগত হয়ে যাবেন। এখন হয়তো আপনি খুব চিন্তার মধ্যে পড়ে যেতে পারেন এসব দেখে যে এই লাইট হাউস সমুদ্রের মাঝেই কেন তৈরি করা হয়েছে, এর কাজই বা কী। এই লাইট হাউসের বিস্তারিত জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছনে ফিরে পর্যবেক্ষণ করতে হবে। সে সময় এক স্থান হতে অন্যত্রে যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি, আর না ছিল অন্য কোনো যানবাহন বা আকাশপথ। তাই এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য ব্যবস্থাই ছিল পানিপথ। ওই সময় এই পানিপথ পাড়ি দেওয়ার জন্য ক্যানভেট মারিয়াস নামে একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি তার দক্ষতার দ্বারা অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন। কোনো এক বিভীষিকাময় রাতে তিনি সমুদ্রের মাঝে ঘুটঘুটে এক অন্ধকার জায়গা পাড়ি দিচ্ছিলেন। পথিমধ্যে তখনই সমুদ্রের নিচে থাকা কিছু অদৃশ্য পাথরের সাথে জাহাজের বড়সড় ধাক্কা লেগে যায়। তখনকার সময় জাহাজগুলো তৈরি করা হতো অনেক টেকসই কাঠ দিয়ে। তবুও সেই ধাক্কার সম্মুখীন হওয়ার কারণে জাহাজের নিচে হঠাৎ ফাটল ধরে যায়। অতঃপর জাহাজের মধ্যে পানি প্রবেশ করে প্রচণ্ড রকমের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এই দুর্ঘটনার পর বিখ্যাত নাবিক ক্যানভেট মারিয়াস এর স্থায়ী সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু আবিষ্কার করতে চাচ্ছিলেন যে এই ধরনের উদ্ভূত সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আগে থেকে জাহাজের নাবিকদের গ্রিন সিগন্যাল প্রদান করতে পারবে। তবে উক্ত পরিকল্পনার মহা দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের অসীম বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এর আয়তন এতটাই বড় আর বিশাল যে যদি 7টা মহাদেশের সমস্ত স্থলভাগ একত্রে করে প্রশান্ত মহাসাগরের ভিতরে প্রবেশ করানো হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তন বেশি থাকবে। বহু বছর পূর্বে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা থাকতো না। এছাড়াও তাদের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না। সেই সময় তাদের গন্তব্যস্থান নির্দেশের জন্য কোনো প্রকার প্রযুক্তি তো ছিলই না যেটা তাদেরকে নির্দিষ্ট রাস্তা প্রদর্শনে সাহায্য করতে পারত। সর্বোপরি সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য একমাত্র বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য পদ্ধতি ছিল চাঁদ বা সূর্যের উপর নির্ভর করা। এছাড়া উল্লেখিত দিক নির্দেশনা জনিত সমস্যা ছাড়াও মাঝে মাঝে আরও কিছু অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে হতো। যেমন উল্লেখিত সমস্যার সাথে ক্যাপ্টেন এলিস মুখোমুখি হয়েছিল। কোনো এক সময় ক্যাপ্টেন এলিস তাদের রুটিন অনুসারে তার নাবিকদের সাথে নিয়ে খুব স্বাচ্ছন্দ্যভাবেই প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। তখন হঠাৎ একদিন রাতে অপ্রত্যাশিত ভয়ঙ্কর ঝড় শুরু হয়। পুরো আকাশ ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে যায়। আকাশের সব তারাও ভয়ঙ্কর কালো মেঘের নিচে ঢাকা পড়ে যায়। আর সেই বিভীষিকাময় প্রচণ্ড ভয়ঙ্কর ঝড়ের মধ্যে তারা তাদের নির্দিষ্ট পথ হারিয়ে হতাশ হয়ে পড়ে। পরের দিন সকালে তারা দেখতে পায় যে বিশাল সমুদ্রের মাঝে তারা কুলকিনারা হারিয়ে ফেলেছে। এরপর অনেক কার্যকরী পরিকল্পনা এবং প্রচেষ্টায় ক্যাপ্টেন তীরের দেখা পায়। এরপরেই লাইট হাউস তৈরির প্রাথমিক যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্য সাগরের পাশেই অবস্থিত ছিল আলেকজান্দ্রিয়া। সেখানকার শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া। কিন্তু এই রাজ্যের সকল কার্যক্রম পরিচালনার জন্য সেই সময় তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের রাজ্যের ভৌগোলিক অবস্থান। যদি প্রদর্শিত এই ছবিটি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়েই যাতায়াত করতে হতো।
আর এই জায়গার পার্শ্ববর্তী এলাকায় বেশ অনেক বড় বড় পাথর ছিল। তার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো তখন খুব সহজেই জাহাজগুলোর সাথে পাথরের ধাক্কা লাগতো। অতএব রাজ্যে বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে তারা অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে শুরু করে। টলেমি তখন তার রাজ্যকে প্রাণপণে রক্ষা করার জন্য সেই সময়ের সবচেয়ে বিখ্যাত আর্কিটেক্টের কাছে ছুটে যান। তার কাছে বর্ণিত সমস্যার জন্য স্থায়ী সমাধানের আবেদন করেন। তখন তারা উভয়েই মিলে একটি দারুণ পরিকল্পনা করেন। পানির উপরে তারা এমন এক স্থাপনা করে তুলবেন যার উপরে অবস্থিত থাকা আলোকরশ্মি সমুদ্রে থাকা সকল জাহাজগুলোকে গাইড এবং পানির তলদেশে থাকা পাথরের ব্যাপারেও পূর্বে থেকেই সমাধান করতে পারবে। উক্ত পরিকল্পনা অনুযায়ী আর্কিটেক্ট তার কাজ শুরু করে দেয়, কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি যে তার এই সৃষ্টি একসময় পুরো পৃথিবীতে অন্যতম একটা নিদর্শন হয়ে উঠবে, যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত লাভ করবে। যা আকর্ষণীয় করে তোলার জন্য পুরোটাতেই মার্বেল পাথর ব্যবহার করা হয়েছিল। এই লাইট হাউসের সর্বোচ্চ শিখরে তখন প্রতিনিয়ত আগুন জ্বলতে থাক। সম্ভব উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না, সেই সাথে ছিল এর অসাধারণ নৈপুণ্য ডিজাইন। মূলত লাইট হাউসের ইঞ্জিনিয়ার সেই সময় আলোক রশ্মি আর তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করেন, যেন এই লাইট হাউসের আলো অনেক দূরে অবস্থানরত জাহাজের নাবিকদের গন্তব্যের সঠিক ডিরেকশন দিতে সক্ষম হয়। যখন এই লাইট হাউস নির্মাণের খবর ছড়িয়ে পড়ে তখন নাবিকরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন থেকে তাদের আলেকজান্দ্রিয়ায় আসার পথে আর কোনো ভুল রাস্তা ব্যবহার এবং কোনো পাথরের সাথে তাদের জাহাজ ধাক্কা লেগে ভেঙে যাবে না। প্রধানত এই বাতিঘর সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজ চলাচলের সাবধানতা অবলম্বনের জন্যই তৈরি করা হতো। তখন যে সকল জায়গাগুলোতে অনেক বেশি পাথর যা জাহাজের সাথে সহজেই ধাক্কা লাগতে পারে, সেই সকল জায়গাগুলোতে পরবর্তীতে লাইট হাউস তৈরি করার কাজ শুরু হয়। ভয়ঙ্কর অভিজ্ঞতার পরও কি আপনি এই চাকরি করতে চাইবেন? আর এই জন্যই কেউ জীবনের মায়া ত্যাগ করে এই চাকরিতে যেতে ইচ্ছা পোষণ করে না, কারণ কেউ সেই সমুদ্রের ভয়ঙ্কর গর্জন এবং একাকিত্বে নিজেকে বিলিয়ে দিতে চায় না।